আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন সিও স্টকে। আজকে আলোচনা করব বাংলাদেশের বিদ্যুৎ খাত নিয়ে। আমরা জানি যে গেল 12 বছরে সরকারের সাফল্যের সবচেয়ে বড় খাতই যদি আমরা ধরি সেটা বিদ্যুৎ। কারণ এখন পর্যন্ত প্রায় শতভাগ মানুষ এখন বিদ্যুতের সুবিধা পাচ্ছে। সরকারি হিসেবে সেটা 99.75%। এবং এই সাফল্যের পেছনে বেসরকারি খাতের বড় একটা অবদান রয়েছে। আমরা জানি 2009 থেকে এই পর্যন্ত যতগুলো বিদ্যুৎ কেন্দ্র এসেছে তার বড় একটা অংশই বেসরকারি খাতের হাত ধরে এসেছে। যদিও এর পেছনে নানা রকম আলোচনা সমালোচনা রয়েছে। আমরা যে প্রক্রিয়ায় বিদ্যুৎ কেন্দ্রগুলো এনেছি সেই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বড় কথা হচ্ছে যে বিদ্যুৎ কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য আসলে যার ঘরে বিদ্যুৎ নাই তার কাছে জিজ্ঞাসা করতে হবে। আমরা এই বিষয়টি নিয়ে আরেকটু আলোচনা করার চেষ্টা করব। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশন বিপার প্রেসিডেন্ট ইমরান করিম তিনি আমাদের সাথে আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনার মূল্যায়নটা প্রথমে শুনতে চাই। 12 বছরে বিদ্যুৎ খাতের যে অগ্রগতি, বেসরকারি খাত এখানে কিভাবে ভূমিকা রেখেছে? ধন্যবাদ আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য। আসলে 2009 সাল থেকে দ্বিতীয় ধারার বেসরকারি খাতের প্রপার জার্নি শুরু হয়েছে। প্রথমে আসলে 1997-98 সালে বাংলাদেশে প্রথম আইপিপি পলিসির আওতায় দুটো বিদ্যুৎ কেন্দ্র হয় এবং সেই বিদ্যুৎ কেন্দ্রগুলো এখন পর্যন্ত সাকসেসফুলি অপারেট করছে। দুটো গ্যাস ভিত্তিক হয়, তারপর আপনার কেপিসিএল নামে একটা বিদ্যুৎ কেন্দ্র হয়, এইচএফ ভিত্তিক, আরও দু একটা হয়। তারপরে সেটা তো একটা নেসেন্ট পর্যায়ে ছিল। এখন 2008-9 সালের পর থেকে এটা এসে একটা বেশ পরিণত অবস্থায় চলে এসেছে। আমরা যদি এখন বলি সমুদায় বাংলাদেশে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় কিংবা এনার্জি কনজাম্পশন বিদ্যুতের মাধ্যমে হয় তার রাফলি 45% কিন্তু প্রাইভেট সেক্টরের কাছ থেকে আসে। তো এই নম্বরটাই বলে দেয় আসলে যে বিদ্যুৎ খাতে বর্তমানে বেসরকারি খাতের অবস্থানটা কি। এবং এখানে কিন্তু আপনার এখানে আপনি যে আপনি আপনার প্রারম্ভিক বক্তৃতায় কিছুটা বলেছিলেন যে আপনাদের যে চড়াই উতরাই আছে, আমাদের কিছু পলিসি, কিছু রিজিম চেঞ্জ আছে, দ্রুত স্পিডি পাওয়ার অ্যান্ড এনার্জি অ্যাক্টের কিছু ভূমিকা আছে, সব কিছু মিলিয়ে। কারণ বিদ্যুৎ, আপনি এটা আপনার কথাটা খুবই প্রাসঙ্গিক মনে হয়েছে আমার কাছে। যার ঘরে বিদ্যুৎ নাই সে বুঝতে পারবে বিদ্যুৎ না থাকার কষ্টটা কী। তা আসলে মূল বিষয়টা হচ্ছে বিদ্যুৎ কি এখন ঘরে আছে নাকি নাই। যদি ঘরে থাকে, আউটকাম ডিটারমিনস দি ইন্টেন্ট অ্যান্ড দ্য ভ্যালিডিটি অফ দি অ্যাকশন। আমরা যদি এই যে 45% কন্ট্রিবিউশন অফ প্রাইভেট সেক্টর এটি একটু অ্যানালাইসিস করি, আমরা জ্বালানি ভিত্তিক অ্যানালাইসিসটা যদি করি, সবচেয়ে কম টাকায় যেখান থেকে বিদ্যুৎটা আসে সেই পোর্শনটা কিন্তু বেসরকারি খাতের হাতে একেবারেই কম। আমরা গ্যাসের কথা বলছি, আমরা বেশিরভাগই দেখছি ফার্নেস অয়েল বা ডিজেল বা অন্যান্য যেটা তুলনামূলক দামি জ্বালানি দিয়ে তৈরি হয়। এইটার কারণটা কি? এটা কেন হয়েছে? আসলে বেসরকারি খাত ইজ এক্সপেক্টেড টু বি মোর এফিশিয়েন্ট দেন দি গভর্নমেন্ট এন্টারপ্রাইজেস। এই জন্যই বেসরকারি খাতের, পৃথিবীর সবখানে বেসরকারি খাতের সংযোগ যে পাবলিক সেক্টরের সঙ্গে করা হয় তার মূল কী বলবো ফান্ডামেন্টাল অ্যাসপেক্টটা এটাই থাকে। তো যে জায়গায় আপনার খরচ বেশি হবে সেখানে এফিসিয়েন্সি আনার পরে খরচ কমানোর সম্ভাবনাটাও বেশি রয়ে যায়। তার মানে যদি দেখা যায় যে এইচএফ ভিত্তিক বিদ্যুতের দাম হয় 8 থেকে 9 টাকা, যদি এফিসিয়েন্সি এখানে বাড়ানো যায় তাহলে সেভিংসটা বেশি আসবে। আর গ্যাস ভিত্তিক বিদ্যুতের দাম যদি হয় সে 2.5-3-4 টাকা যেটাই ধরেন, সেখানে এফিসিয়েন্সি আনলেও সেভিংস তুলনামূলকভাবে পার কিলোওয়াট আওয়ারে কম আসবে। তো যেদিকে আসলে আমরা যেদিকে বিদ্যুৎ প্রাইভেট সেক্টরকে ইন্ট্রোডিউস করে এফিসিয়েন্সি এবং সেভিংস বেশি আনা যাবে সেদিকেই আসলে সরকার সেভাবেই চিন্তা করেছে। এটা কতটা করা গেছে 12 বছরে? আমি তো বলবো অনেকটাই করা গিয়েছে। কারণ আপনি যদি বাংলাদেশে কিন্তু আপনার এইচএফ ভিত্তিক বিদ্যুৎ, লিকুইড ফুয়েল এইচএফ ভিত্তিক বিদ্যুৎ যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আপনি দেখেন যে হাউ মেনি পাওয়ার প্ল্যান্টস ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড ইজ অপারেটিং অ্যাট 45% এফিসিয়েন্সি। প্রাইভেট সেক্টর পাওয়ার প্ল্যান্টস অপারেট অ্যাট 45% এফিসিয়েন্সি। তার মানে হচ্ছে যে পরিমাণ জ্বালানি আপনি দিচ্ছেন তার 45% এফিসিয়েন্সিতে যে জ্বালানি বিদ্যুতে কনভার্ট হচ্ছে। আমার মনে হয় পাবলিক সেক্টরে যেই প্রজেক্টগুলো আছে স্বাভাবিক কারণেই, কারণ এইচএফ ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করতে গেলে একদম প্রতিনিয়ত সিদ্ধান্ত নিতে হয় যে আপনার এখন আমাদের একটা এই পার্টস নষ্ট হয়েছে, কালকে লাগবে, এটা এই ফিল্টারটি নষ্ট হয়েছে 1 ঘন্টার মধ্যে লাগবে। এইরকম দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত তো পাবলিক সেক্টরে নেওয়া সম্ভব না, এবং তা না হলে কিন্তু আপনি এই ধরনের এফিসিয়েন্সি ইন অপারেশন আনতে পারবেন না।
আমি একটু পেছনের দিকের গল্পটা শুনতে চাই যে এই যে পাওয়ার সেক্টরে ইনভেস্টমেন্ট, এটা তো আসলে অন্য সেক্টরের মতো এত সহজ না। আমি তুলনামূলক একটু কঠিন সিদ্ধান্তের কথাই বলবো। এই যে যে বেসরকারি খাত এতগুলো বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এই সময় এসেছে, এইটার পেছনে কারণটা কি ছিল? আপনার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, তখন প্রয়োজন ছিল প্রচুর। আপনার যদি আজকে থেকে 2009 সালের কথা চিন্তা করি, তখন আমাদের আসলে গ্রিডে পাওয়ার দেওয়ার এবিলিটি ছিল 3300 মেগাওয়াট, অ্যাজ এগেইনস্ট দ্য ডিমান্ড ওয়াজ প্রবাবলি 6-7,000 মেগাওয়াটস। প্রথমত হিউজ একটা ডিমান্ড ছিল, যে ডিমান্ডটা যদি খুব দ্রুততার সঙ্গে ফুলফিল করতে হয় তাহলে কিন্তু দ্রুত সিদ্ধান্ত নেবার প্রয়োজন। আমরা সবাই জানি সরকারি ক্রয় প্রক্রিয়ার মধ্যে কিন্তু ইমপ্লিমেন্টেশনে কিছুটা ব্যুরোক্রেটিক কারণে, যে কোনো কারণেই হোক, আপনার দেরি হয়। এই জন্যে প্রাইভেট সেক্টরকে একটা যুগোপযোগী সিদ্ধান্তের মাধ্যমে প্রাইভেট সেক্টরকে ইন্ট্রোডিউস করা হয়েছে। এখন একটা মজার বিষয় হচ্ছে, ধারণা করা হয়েছিল ওই সময় এই জায়গাতে বহু বৈদেশিক বিনিয়োগ আসবে, কিন্তু উক্ত সময়ে বাংলাদেশ গভর্নমেন্টও যেরকম টাইট নেগোসিয়েশনস করেছে, তাই দেখা গিয়েছে অনেকই বৈদেশিক ইনভেস্টররা সেই ট্যারিফে বাংলাদেশে আসলে ইনভেস্টমেন্ট করতে রাজি হয় নাই। তখন কিন্তু এই স্পেসটা বাংলাদেশি অন্টারপ্রেনিয়ার্সরা, আমি বলবো, খুবই সাহসী। তারা সেই সুযোগটা তারা নিয়েছে। সুযোগ বলেন, অপরচুনিটি বলেন, সাহস বলেন, দেখিয়েছে। এবং বাংলাদেশি যেই সমস্ত ফাইন্যান্সিয়াল সেক্টরস, যারা এই সমস্ত ব্যাংক কিংবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা আছে, কিংবা বৈদেশিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসও যারা আছে, তারা এই সমস্ত সাহসী উদ্যোগটাকে ব্যাকও করেছে কোনো কোনো ক্ষেত্রে। এটা যে সব যে সাকসেসফুল হয়েছে তাও কিন্তু না। আমরা কিন্তু নাম বলতে চাই না, দু একটি কোম্পানি, তারা কিন্তু অনেক খুব বড় কোম্পানি ছিল, অনেকেই ছিল, অনেকে কিন্তু আবার একদম ব্যাংকরাপ্ট হয়ে গিয়েছে এই ব্যবসা করতে গিয়ে। আমরা ছোট একটা বিরতি নিয়ে আবারও আলোচনায় ফিরছি। দর্শক, সিও স্টক দেখছেন আপনারা, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ জানাচ্ছি সিও স্টকে। আলোচনা করছি বাংলাদেশের বিদ্যুৎ খাত নিয়ে। বিপার প্রেসিডেন্ট ইমরান করিম, তিনি আমাদের সাথে আছেন। আবারও স্বাগত জানাচ্ছি। আমরা এখন যদি একটু কারেন্ট সিনারিওতে যাই, আমাদের সর্বোচ্চ চাহিদা 12,500 13,000 মেগাওয়াটের মধ্যে সীমাবদ্ধ থাকছে, কিন্তু আমরা যদি উৎপাদন ক্ষমতার হিসাব দেখি সেটা 22,000 ছাড়িয়ে গেছে। এই গ্যাপটা আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা? প্রথমে আপনার অনুমতিক্রমে আপনাকে কারেক্ট করে দিতে চাই, আমাদের সর্বোচ্চ ডিমান্ড এই বছর ছিল 13,792 মেগাওয়াট। সেটা ছিল এপ্রিল মাসের 27-28 তারিখের দিকে এই বছরে। ওই দিন কিন্তু আপনার প্রায় 500-600 মেগাওয়াট লোডশেডিংও করতে হয়েছিল, কারণ গ্রিডে সমুদায় পাওয়ার যেটা ডিমান্ড ছিল সেটা সাপ্লাই করা যায়নি। এবং সেটা তখন থেকেই কিছুটা শুরু হয়েছে, আস্তে আস্তে কিন্তু এখন চলছে। তার কারণটা কি? পৃথিবীময় কিন্তু আমরা একটা জ্বালানি সংকটের মধ্যে আছি। আপনি দেখবেন যে চায়নার কথা বলেন, ইন্ডিয়ার কথা বলেন, ইউরোপের কথা বলেন, অধিকাংশ দেশগুলোতে এখন কিন্তু একটা জ্বালানি সংকট চলছে। আমাদের দেশেও কিন্তু গ্যাসের জ্বালানির সংকট আছে। আমরা কিন্তু ক্রমাগত, আপনি কিছুক্ষণ আগে আপনার সঙ্গে আমি আলোচনা করছিলাম যে আপনিও অ্যাকনলেজ করেছেন যে বাংলাদেশে কিন্তু গ্যাসের ডিমান্ড বাড়ছে, নিজস্ব উৎপাদন কমছে। ডিমান্ড বাড়ছে এবং নিজস্ব উৎপাদন কমছে। সেক্ষেত্রে কিন্তু একটা সাপ্লাই ডিমান্ড গ্যাপ, গ্যাসের ক্ষেত্রে কিন্তু বিরাট সাপ্লাই ডিমান্ড গ্যাপ সৃষ্টি হচ্ছে। তো তার মানে আমাদের যে কনসিডারেশনটা ছিল যে আমরা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ বেশি পাবো, সেটা কিন্তু সমুদয় আর টিকছে না। এই ফিলসফিটা সমুদয় টিকছে না যদি আমরা আমদানি করতে না পারি সাফিসিয়েন্টলি। আবার এই জিনিসটা মেক আপ করার জন্য আমাদের অল্টারনেটিভ ফিউয়েলের প্রয়োজন। আমরা এখন বর্তমানে অল্টারনেটিভ ফিউয়েল হিসেবে এইচএফওকে ইউজ করছি। ভবিষ্যতে হয়তো এটার সঙ্গে কিছুটা কোলও অ্যাড হবে। এটার বাস্তবতা হচ্ছে যে 22,000 মেগাওয়াটের যে টোটাল ফিগারটা আপনি বললেন কিছুক্ষণ আগে, অ্যাকচুয়ালি এটা 22,000 মেগাওয়াট না, এটা এখন ডেলিভারেবল ক্যাপাসিটি হচ্ছে 21,000 মেগাওয়াট। 21,000 মেগাওয়াটের মধ্যে আপনি দেখবেন যে 10% মতো কিন্তু সবসময় রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্সে থাকে, চলে গেল 2,100 মেগাওয়াট। অনেক বিদ্যুৎ কেন্দ্র আছে যেগুলো কিন্তু আসলে অনেক কম এফিসিয়েন্সিতে অপারেট করে, সেগুলো হয়তো বলবো যে খুব সহজে আপনি দেখবেন এগুলো ডিকমিশন হয়ে যাবে। এগুলোর সংখ্যা কিন্তু 1,000-1,500 মেগাওয়াটের কম হবে না। আর তারপর জ্বালানি সংকটের যে সংকট, সেই সংকটের জন্য কিন্তু প্রায় 2,500 থেকে 3,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা এখন পাচ্ছি না। এটা কিন্তু চলবে,
কারণ আমরা একটা রাষ্ট্র মানে একটা জ্বালানি কিন্তু একটা বিদ্যুৎ উৎপাদনের যে খরচ সেই খরচের মধ্যে জ্বালানির পরিমাণ সিংহভাগ। এইচএফওর ক্ষেত্রে যে পার কিলোওয়াট আওয়ার যে বিদ্যুতের কস্টটা আসে তার মধ্যে জ্বালানির দাম হচ্ছে 70%, গ্যাসের ক্ষেত্রে তার দাম হচ্ছে গিয়ে 60%, কয়লার ক্ষেত্রে দাম হচ্ছে 50%। তো পার্টিকুলারলি এইচএফ এবং গ্যাসের ক্ষেত্রে কিন্তু বায়াসটা খুব হাই, এবং এখানে যদি দেখা যায় যে যেখানে কনসিডারেশন ছিল যে এইচএফ গ্যাসের দাম থাকবে $10-12 MMBTU, যখন হয়ে যাবে $29 per MMBTU, অন্তত ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছিল যাবে। তখন সেটা এখনো আছে, আজকের দিনে গ্যাসের স্পট প্রাইসে $37 MMBTU। তো তখন আবার সমকালীন সময়ে এইচএফওর দাম হচ্ছে গিয়ে $13 থেকে $14 per MMBTU। তো এরকম অবস্থা কিন্তু পৃথিবীময় সবসময় বিরাজ করবে যে এই ফুয়েলের দাম ওই ফুয়েলের চেয়ে কম, এই ফুয়েলের দাম ওই ফুয়েলের চেয়ে কম। তখন যে ফুয়েলের দাম কম সেই ফুয়েল আমদানি করেই ওটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করলেই কিন্তু সামগ্রিকভাবে আমাদের খরচটা আপনার কি মনে হয় যে এই 12 বছরে আমরা জেনারেশনে যতটা নজর দিয়েছি, আমাদের এই জেনারেশনটা ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউট করার জন্য আমরা অতটা ভালোভাবে নজর দিতে পেরেছি? নজর দেওয়ার ব্যাপারটা খুব আপেক্ষিক। যখনই কোনো পাওয়ার সেগমেন্টও তিনটা সিকোয়েন্স অফ ইভেন্টস থাকে। একটা হচ্ছে পাওয়ার জেনারেশন, পাওয়ার ট্রান্সমিশন এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন। তো পাওয়ার জেনারেশনটা আগে হবে, কিছুটা আগে হবেই, তারপর আপনি আসবে ট্রান্সমিশন, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন। থিওরিটিক্যালি যদি আমরা একদম আইডিয়াল সিচুয়েশন চিন্তা করি তাহলে কিন্তু এটা সবাই মনে করবে সমান্তরালভাবে কেন যাচ্ছে না। কিন্তু একটা জায়গায় একটা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা কিন্তু একটা ট্রান্সমিশন লাইন নির্মাণ করার চেয়ে অনেক কঠিন, যদিও ট্রান্সমিশন লাইনের খরচটা অনেক কম। কারণ আপনাকে 100 কিলোমিটার লম্বা ট্রান্সমিশন লাইন নির্মাণ করতে হবে, 100 কিলোমিটার লম্বা ট্রান্সমিশন লাইনে দেখা যাবে আপনাকে 400টা টাওয়ার লাগাইতে হবে। তো 400টা টাওয়ার 400 জনের জমির উপর দিয়ে যাবে। আমি যদি 400 একর জায়গার উপর একটা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করি, হয়তো বা কারো কাছ থেকে জায়গাটা কিনে নিয়ে একবারে নির্মাণ করে ফেলছি। আর গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু জায়গার পরিমাণ কম লাগে, তো সেক্ষেত্রে জায়গাটা একবারে পাওয়া গেলে সেখানে একবারে নির্মাণ করে ফেলা যায়। ট্রান্সমিশন লাইনের জন্যই নির্মাণ করা কিছুটা কঠিন, ডিস্ট্রিবিউশন লাইন হয়তো কিছুটা সহজ। তো আমাদের যে বটলনেকটা আসলে বেসিক্যালি সৃষ্টি হচ্ছে, যে জন্য আমরা হয়তো সবখানে এফিশিয়েন্টলি পাওয়ার ট্রান্সফারও করতে পারছি না, সেটা ট্রান্সমিশনের জন্য। তো ট্রান্সমিশন সেক্টরে হয়তো আমার মনে হয় মানে আই থিঙ্ক গভর্নমেন্ট ইজ অলসো কন্টেম্পলেটিং দ্যাট to introduce private sector in the longer run, so that the efficiency of the private sector may have the similar effect that it has in power generation. নিশ্চয়ই। আমরা আরও একটা ছোট বিরতি নিয়ে তারপরে আলোচনায় ফিরছি। দর্শক আমাদের সাথে থাকুন, দেখছেন সিও স্টক। আবার আমন্ত্রণ জানাচ্ছি সিও স্টকে। বেসরকারি খাতের বিদ্যুৎ খাত নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে বিপার প্রেসিডেন্ট ইমরান করিম তিনি আছেন। আবারও স্বাগত জানাচ্ছি। আমরা মাঝে মধ্যেই শুনছি যে এখন সরকারের যে জেনারেশন ক্যাপাসিটি, নতুন করে জেনারেশন করার খুব বেশি দরকার নাই, বিশেষ করে বেসরকারি খাতে রেন্টাল, কুইক রেন্টাল এগুলো রাখা হবে কিনা, বা চুক্তি নতুন করে বাড়ানো হবে কিনা, কিংবা নতুন অনুমোদনও আসবে কিনা, আপনি আসলে কি মনে করেন? এখন আমাদেরকে বেস লোড পাওয়ারের দিকে নজর দিতে হবে। বেস লোড পাওয়ারে আপনি কিছুক্ষণ আগেই বলেছিলেন যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রতে প্রাইভেট সেক্টরের ইন্ট্রোডাকশন মানে অ্যাবিলিটিটা অনেক বেশি দেখা যাচ্ছে, কিংবা প্রেজেন্সটা অনেক বেশি দেখা যাচ্ছে। বেস লোডের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে সেরকম নাই। তো আমাদেরকে ওই বেস লোড বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রেও প্রাইভেট সেক্টর এফিসিয়েন্সিটা আনতে হবে, যেন আমরা লং টার্মে কম দামে বিদ্যুৎ পাই, কারণ গ্যাসের দাম তো আজীবন এরকম থাকবে না। নাও কামস দ্য কোয়েশ্চেন অফ রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, ওগুলো নবায়ন হচ্ছে কিংবা হইলে কতটুকু যৌক্তিক, কিভাবে হচ্ছে, মানে কি মেথডে হচ্ছে, এটা কিন্তু অনুমান মানে বোঝাটা জরুরি। রেন্টাল পাওয়ার প্ল্যান্টের যে চুক্তি নবায়ন হবে সেটা কিন্তু হবে নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট বেসিসে। তার মানে আপনার বাসায় যদি একটা ডিজেল জেনারেটর থাকতো, যখন দরকার তখন অন করবেন, যখন দরকার অফ করে দিবেন। আর যখন অফ করবেন সেটার জন্য যে খরচ, সেটার জন্য কোনো খরচ আপনাকে দিতে হবে না। অ্যাভেলেবিলিটি পেমেন্ট যে ব্যাপারটি, যেটা ক্যাপাসিটি পেমেন্ট বলে না বাংলাদেশে বলে আর কি, সেটা বলে রেন্টাল পাওয়ার প্ল্যান্টে কিছু থাকবে না এই নবায়নের জন্য। তার মানে সেক্ষেত্রে আদতেই কি আসলে এটা নিয়ে খুব বেশি কন্টেনশন থাকা উচিত? মানে আপনার কোনো একটা জায়গায় এখন 500 মেগাওয়াটের ডিমান্ড আছে, রিজনাল আমি কিছুক্ষণ আগেই বলেছি ট্রান্সমিশন লাইনের লিমিটেশনস আছে বিভিন্ন জায়গায়, আর ওখানে দেখা গেল কিছু পকেট রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র রয়ে গিয়েছে। এখন ওখানে 500 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র আছে, রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রটা অন করলে এখন 500 মেগাওয়াট সার্ভ করা যায় ওইখানকার যে নাগরিক তাদের কাছে। আমরা 100 মেগাওয়াট এই বিদ্যুৎ আমরা সার্ভ করলাম না, বিকজ ওই রেন্টাল পাওয়ার প্ল্যান্টের চুক্তিটা নবায়ন করা হলো না।
এটা কি ভালো হবে? এটা তো মোটেই ভালো হবে না। এখন মনে করেন যিনি ওই যে কিছুক্ষণ আগে বলছেন বিদ্যুতের কষ্ট সেই পায় যে বোঝে বিদ্যুৎ না থাকলে কি হয়। তো 100 মেগাওয়াট যে পাবে না তাকে জিজ্ঞেস করা উচিত যে ভাই রেন্টাল পাওয়ার প্ল্যান্টের নবায়নগুলা হওয়া দরকার নাকি হওয়া দরকার না। আপনি কিন্তু বিদ্যুৎ নাও পাইতে পারেন। আমাদের কাজকে শেষ করতে হচ্ছে, নিশ্চয়ই পরবর্তীতে আমরা আরো একটু বড় পরিসরে এই বিষয়টি নিয়ে আলোচনা করার সুযোগ পাবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এর সাথে শেষ করছি আজকের মতো সিও স্টক। ভালো থাকবেন সবাই।